বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুর। পুণ্য প্রীতির বাঁধনে মিলি পরস্পরে, পুণ্য প্রীতি প্রেমের বাঁধনে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুরে ঘরে। আজকে এই 3 দিবসীয় লীলামৃত কথা একমাত্র আপনাদের এই পুণ্য প্রীতির বাঁধনের কারণে হয়েছে। যখন সকলে পরস্পরে এসে একত্রিত হয়েছি, তখনই একটা সুন্দর স্বর্গের পরিবেশ তৈরি হয়েছে। তাই স্বর্গ নরক বাইরে কোথাও নয়, এই মানুষের মধ্যেই। যেখানে দরজা বন্ধ থাকে সেখানে জানালা খুঁজে বের করতে হয়। আমরা একটা এক্সপেরিমেন্ট শ্রবণ করব। নেলসন ম্যান্ডেলা কোথাকার রাষ্ট্রপতি ছিলেন? নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকা। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই নেলসন ম্যান্ডেলাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি 27 বছর জেলে ছিলেন, মানে ওই দেশে এই ফর্সা মানুষ আর কালো মানুষ নিয়ে ঝগড়া চলত অধিকার নিয়ে। ওই নেলসন ম্যান্ডেলা ছিলেন এই কালা আদমির পক্ষে। তাই ওকে কোনো কায়দায় চক্রব্যূহ তৈরি করে ওকে জেলে বন্দী করে দিয়েছে। 1-2 বছর নয়, 27টি বছর। ওকে যখন ওখান থেকে রেহাই পেয়েছে, তখন সমগ্র বিশ্বের সাংবাদিকরা ওকে জিজ্ঞাসা করেছিল, আপনি এই 27 বছর যেখানে ছিলেন সেখানে কোনো আলো প্রবেশের রাস্তা ছিল না, মানে ওকে অন্ধকার কারাগৃহে কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু প্রতি উত্তরে ওই ম্যান্ডেলা সাংবাদিককে বলছে শুধুমাত্র একটা ভেন্টিলেটর ছিল ওই ঘরে, একটা ভেন্টিলেটর, এখানে একটা ছোট পাখা ফিট করা ছিল। আপনি কিভাবে বেঁচে ছিলেন? ম্যান্ডেলার উত্তর ছিল, আমার শরীরটাকে বন্ধ করেছে, মনটাকে আটকাতে পারেনি। রোজ ওই ভেন্টিলেটর দিয়ে সারা সাউথ আফ্রিকায় ঘুরে বেড়াতাম। ওই ভেন্টিলেটর থেকে যে সূর্যের রশ্মিটা পড়তো, ওই আলোকের মধ্য দিয়ে ওর মনের যে চেতনা, মনের যে চিন্তাধারা, একাগ্রতা, সৎ সাহস, তাই ওই আলোর ভিতর থেকে বেরিয়ে যেত, দেহটা ওখানে থাকতো। আর সারা সাউথ আফ্রিকাও পরিভ্রমণ করত। ম্যান্ডেলা জগৎকে বুঝিয়েছেন যে মানুষ মানসিকভাবে শক্ত আর চিন্তা স্বাধীন, তাকে কোনো বাধা আটকাতে পারে না। এ প্রেরণা কোত্থেকে পেয়েছিলেন? আমার গুরুচাঁদের কাছ থেকে পেয়েছিলেন। তাই মানব শক্তি, চেতনা শক্তি, এই ঊর্জাটা যদি স্বাধীন হয়, চিন্তাধারাটা যদি স্বাধীন হয়, আপনি দুঃখী নন, আপনি গরিব নন, আপনি কাঙাল নন, আপনি একজন ধনী ব্যক্তির মতন সৎসাহস নিয়ে আপনি সমাজে বাঁচতে পারবেন। তাই জীবন চলার পর যখনই অন্ধকারে ঘিরে ধরবে, তখনই মনকে আলোর দিকে নিয়ে যেতে হবে। এটাই প্রকৃত মুক্তি। আর এই আলো প্রজ্বলিত হয় শুধু আর শুধুমাত্র হরিচাঁদ দর্শনের দ্বারা। কিন্তু সঠিকভাবে আমরা সমাজকে প্রদান করতে পারি না হরিচাঁদ তত্ত্ব, হরিদর্শন সঠিকভাবে যুক্তি সঙ্গত ভাবে বুঝাতে পারি না। এমন কোনো কেউ দরদি নেই। এমনি সবাই দাঁড়িয়ে বড় বড় সাহিত্যকাররা বড় বড় উক্তি, বড় বড় ভালো ভালো গল্প মনোরঞ্জনকারী তারা বলতে পারে, বলে তারা প্রশংসা কুড়ায়। কিন্তু সমাজের উন্নয়ন কল্পে
মানুষের অন্ধকার দূরীভূত করার যে গুরুচাঁদের যে নীতি তা দেওয়ার মতন বান্ধব সমাজে নাই। যদি মতুয়া ভক্তের মধ্যে কেউ কৃষ্ণের প্রচার করে, কৃষ্ণের গুণ গায়, অন্য মতুয়া ভাইরা তাকে গলা চেপে ধরে, তুমি হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে কৃষ্ণের গুণগান করছো। যদি কোনো কৃষ্ণ ভক্ত গুণ করে হরিচাঁদ ঠাকুরের দুটো ভালো কথা বলে, সমগ্র কৃষ্ণ ভক্ত তাকে চেপে ধরছে, তুমি কৃষ্ণ ভক্ত হয়ে হরিচাঁদ ঠাকুরের গুণগান গাইছো। কারণ আমাদের মন স্বাধীনতা নয়, মন আমরা পরাধীনতায় রয়েছে। তাই নিজের শক্তির দ্বারা, দিব্য শক্তির দ্বারা নিজেকে চেতনা দিয়ে সঠিক আদর্শে বলিয়ান করতে হবে। তাই এই রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িতে হয়। এই রিপুকে আর মাথা চাড়া দিতে দেওয়া যাবে না। যার জন্য প্রতি গৃহে গৃহে, প্রতি ঘরে ঘরে হরিদর্শন, গুরুচাঁদ আদর্শ, লীলামৃত শ্রবণে একান্ত হওয়া দরকার। অশ্বিনী কর্তার গান গাও। আজকে 104 নম্বর গ্রাম গঙ্গাচরণে পরিণত হয়েছে। শ্রীমৎ অশ্বিনী গুরুচাঁদের কাছে চেয়েছিল, সকল ভক্তরা অশ্বিনী দাদাকে নিয়ে গিয়েছিলেন ধামে। আমার অশ্বিনী দাদার এত দুঃখ দৈন্য দশা দেখা যায় না, তাই অশ্বিনী কর্তাকে নিয়ে সকলে ওরা গান দিতে এসেছে। আসলে এমনি ভাবে বসেছে। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী কর্তাকে বলছে, ও বাবা অশ্বিনী, কি ধন চাস বল, আজকে সকল ধনের অধিকারী তোকে করব। ইন্দ্রত্ব, দেবত্ব, রাজত্ব, কি ধন চাস? অশ্বিনী কর্তা বলছে, না, তুমি দেবাদিদেব মহাদেব মহাকাল গুরুচাঁদ গুণমণি ওইভাবে বললে আমি মানব না। বলে কেন? বলে আমি যদি সাধ্যাতীত, মানে আমার সাধ্যের থেকে যদি অধিক কোনো ধন চাই আর তোমার ভান্ডারে যদি না থাকে তাহলে তো তুমি দেবে না আমায়। গুরুচাঁদ বলছে, আজকে জনমের মতন বিক্রি হব ভক্তের বাজারে। ভক্ত আজকে ভক্তি ধন দিয়ে আমাকে কিনবে। তা বলছে কি করতে হবে? বলে তোমার সংকল্প করতে হবে, সংকল্পে ব্রতী হতে হবে। গুরুচাঁদ ঠাকুর বলছে, আমি ভক্তকে প্রদান করব, আমার সংকল্প করতে হবে। বলে হ্যাঁ। অশ্বিনী কর্তা কথায়, অশ্বিনী কর্তার কথায় গুরুচাঁদ রাজি হয়ে সংকল্প 30 অঙ্গীকার করেছে। হ্যাঁ, তুই যা চাবি আমি কথা দিলাম, এই ভক্তের বাজারে আমি সব কিছু তোকে দেব। অশ্বিনী কর্তা বলছে, আমি বেশি কিছু চাইবো না, আমি 3টা বর মাত্র চাইব। গুরুচাঁদ ঠাকুর বলছে, চাও। সকল পাগলগণ বসে আছে, 64 মহন্ত বসে আছে। অশ্বিনী কর্তা বলছে, আমাকে এই ধন দাও তুমি প্রথম পরে। আমার বাড়িতে আছে একখানা ভাঙ্গা কুড়ে, আমি বাড়ি গিয়ে দেখি যেন আমার সেই ঘরখানা গেছে পুরে। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী কি চাইবি? আমি তো মনে ভেবেছি কোন ধন সম্পদ তুই চাইবি। বলছে, এই ঘরটা যদি তোর পুড়ে যায় তুই কোথায় থাকবি? বলছে, আমি ওই তোমার বৃক্ষ তলে থেকে, ঘরে থাকলে কখনো মায়া ঘুমে ঘুমিয়ে পড়তে পারি, আমি হরিচাঁদের নাম নিতে পারবো না। আমি যদি বৃক্ষের নিচে থাকি, ওই বর্ষা পড়বে, আমি আর মায়া ঘুমে ঘুমাবো না, আমি তোমার বাবার নাম করতে পারবো। বলে, দ্বিতীয় বরটা চা। অশ্বিনী কর্তা বর চাইলো যে ভক্ত গৃহে এলে আমি নগরে যাই ভিক্ষা করার তরে। আগে তো মায়েরা এক মুষ্টি দিত, এই বর আমাকে দেওয়া হইবার জন্য কোনো মায়েরা এক মুষ্টি না দেয়। বলে, কি চাইনি? অশ্বিনী কর্তা বলছে, আমি বড় ভুল করেছি, এক মুষ্টি চাউল
আমি হরিচাঁদ গুরুচাঁদকে চাইনি, আমি চেয়েছি উদর পূরণের জন্য এক মুষ্টি চাও। তৃতীয় বরটি গুরুচাঁদের চোখে বিন্দু বিন্দু জল ঝরছে, বলছে তৃতীয় বরটি এই আমাকে দাও, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই, আমায় বাসবা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। রে ভালোবেসে অশ্বিনী কানতে কানতে নগরে ভিক্ষা করছে আর গাইছে, গুনো মনি ওরে এই দশা করেছে তিনি তুমি আমাকে এই দশা করেছো, অধিক ভালোবাসো তো আমাকে। চোখের জলে নগরে নগরে ঘুরছে আর সকল মায়ের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। ও মায়েরা, আজ অশ্বিনী দ্বারে দ্বারে ভক্তি ধন ভিক্ষা করছে, যদি কারো কাছে কোনো ভক্তি ধন তাই দাও আমার অশ্বিনীকে। আমার মন প্রাণ ওরে আমার মন প্রাণ এই দশা করেছে তিনি আমার অশ্বিনী গোসাই সকল দিয়েছে গুরুচাঁদকে, আমরা তো কিচ্ছু দিতে পারিনি, তাই আমাদের অভাব পূর্ণ হচ্ছে না। আমি পারতাম যদি তোমায় দিতে, আমার কোনো অভাব রইত না গুরুচাঁদ, তোমায় কিছু দিতে পারলাম। আমার অশ্বিনী গোসাই কি কি দিয়েছে শোনো, প্রেম ভক্তি ধর্ম পূর্ণ রেখেছি না তোমার জন্য, আমি মেঘে খাবো হয়ে মনে করেছি এই বিধান, আমার প্রেম ভক্তি সকল তোমাকে দিয়ে আমি দাঁড়ে দাঁড়ে হরিণ বলে ভিক্ষা মেঘে খাবো। আমায় বড় ভালোবাসে আমায় বড় ভালোবাসে 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 হরি বল হরি বল। তাই তেরা লোনা বাসে
কাঙালের বেশে করলো আমায় কাঙালি, করলো আমায় কাঙালি। আমার অশ্বিনী কর্তা হরিপ্রেমের কাঙাল ছিল, সে ধনের কাঙাল ছিল না। অশ্বিনী কর্তা গুরু আমার থাকুক সুখে, আমি যেন কাঁদি দুঃখে, কাঙাল বেশে কর্ম ভিক্ষে, আমি গুরুর গুণ নিয়ে বেড়াবো হয়েছে দিনহীনা দণ্ডির বেশে করিল আমায় কাঙালি। এই দশা করেছে ভালোবেসে মনের মতন কাঁদো, যদি মনের মতন কাঁদা যায় তবে তাকে বাধা যায়। কিন্তু আমি মন ভরে কাঁদতে পারি, আমার পিতা মাতার পুণ্যের জোরে আমি গিয়েছিলাম প্রেম বাজারে, কিন্তু পরমদোষ জানো ঠাকুরকে ভালোবাসলে কি হয়? আমার অশ্বনী কেঁদে কেঁদে তাই কয়, সে যাহারে আগে দাসে সে যাহারে ভালোবাসে ভালোবাসে জাতকুল মা আগে নাসে ওরে আমার সর্বসধা
সুধা করে হর সর্বসুধা করে হর করে মনি এই দশা করেছে তিনি আমার অশ্বিনীর মন চুরি করেছে ঠাকুর কি কব সেই রূপের মাধুরী আর সজ বিরহ জলে কি কবর সেই গুণমণির আর ওরে কি কবর কি বলবো সে এই দশা করেছে ভালোবেসে গুণ গুণমণি এই দশা করেছে তিনি এই যশা যার ঘটে তার সংসারের কাজ কাজ করে কিন্তু মহান হরি বল হরি বল হরি বল আর ঘটাইছে বিষম দশা বিপাশা রে
বেড়াই দিন রজনী এই দশা করেছে তিনি ভালোবেসে হৃদয়ের প্রেম ছাড়া সে রয় না খো করলি না যত লীনা দত্ত কিসে পাবি রতন কিসে পাবি রতন বলি এই দশা করেছে তিনি ভালোবেসে গুণময়ী এই দশা করেছে এই ভালোবেসে গুণমণি এই দশা করেছে তিনি হরি বল হরি হরি আজ আমরা সকলে এমভি 104 নম্বর গ্রামে আজ আমরা গঙ্গা চরনা হিসেবে আমরা ধরে নিচ্ছি, মেনে নিচ্ছি গঙ্গা চরনায় পরিণত হয়েছে। আমরা অশ্বিনীকর্তার ভক্তি ডোরে বেঁধে জগৎপতি কাঙালের ঠাকুর পতিতের ভগবান শান্তি হরিচাঁদ নেমে এসেছে। না তাই আমরা সকলে অশ্বিনীকর্তার সঙ্গে সঙ্গে ঠাকুরের এবং শ্রী শ্রী হরি লীলামৃতের আরতিতে ব্রতী হব।